যদি কারো মনে সৎ কিছু করার ইচ্ছে থাকে তাহলে সে যে কোনো জায়গা থেকে সেটা করতে পারবে। তার জন্য মক্কা মদিনাতে যাইতে হবে না। কি বলেন? সততার সঙ্গে যেটা করবেন সেটাই ভালো কাজ। সেই কনসেপ্টকে প্লট বানিয়েই আজকের মুভির লিড রোলে অভিনয় করেছে রাভি তেজা বস। যে সময় আমরা বাংলাদেশে সবে সাউথ ইন্ডিয়ান মুভি দেখা শুরু করেছি সেই সময় সেরা কিছু মুভির মাঝে রাভি তেজার মুভি দেখা হয়েছে, খুব দেখা হয়েছে। তার অ্যাকশন কমেডি বেশ ভালো লাগতো। রাভি তেজার মুভির দুইটা বিশেষত্ব হলো কমেডি থাকতো আর মুভি শেষে গিয়ে বোঝা যেত কাহিনী কি। বাট ইদানিং তার মুভির মাঝে পরিবর্তন দেখা যাচ্ছে না। বিগত কয়েকটা মুভি ধামাধাম ফ্লপ হয়েছে। এই রিসেন্টলি একটা মুভি বের হয়েছে, এটার অবস্থাও মনে হচ্ছে তেমনই হবে। বাট যেহেতু নতুন মুভি, আমরা তার ফ্যান, সেদিকে লক্ষ্য করে আজকের মুভি নিয়ে কথা বলা। রাভি তেজার সঙ্গে সাপোর্টিং ক্যারেক্টারে আরও ভালো মানের কিছু অভিনেতারা কাজ করেছে। সবাই সবার জায়গা থেকে বেটার করার চেষ্টা করেছে। বাকিটা তো ডিরেক্টরের উপর, সে কীভাবে কাজ করিয়ে নিয়েছে সেটা দেখার বিষয়। অ্যাকশনের সঙ্গে হালকা কমেডি, রোমান্স, ড্রামা মেশানো হয়েছে, যাতে কোনো ধরনের আজে বাজে ভালগার সিন একদম নেই। সো সেদিক থেকে সবাই মিলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর তো এটা একটা বিশেষত্ব যে মূল কাহিনী ড্রামার হোক বা থ্রিলার হোক বা যেটাই হোক না কেন, পপুলার কোনো হিরো মুভিতে থাকলে তাতে রোমান্টিক একটা সাইড থাকে। এই মুভিতেও চমক দেওয়ার জন্য রয়েছে শ্রীলীলা। যদিও তার অ্যাক্টিং স্কেল খুব একটা ভালো মনে হয়নি আমার, আরও অনেক উন্নতি করতে হবে। বাট শিমুল তুলা যেমনই হোক, দাম বেশি। যাক, মুভি নিয়ে তো আগে কথা হবে, তার আগে গরিবের পেটের দায় সারতে 1 মিনিট একটু হকারি করতে হবে। আপনারা সুস্থ সবল মানুষ, এসব হকারির দিকে কান দিতে হবে না। টুক করে মুভির কাহিনীর দিকে যান বা এই ফাঁকে হাতের কাজগুলো সেরে যান। কি বলেন? তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএজি এবং সিরিজের অফিসিয়াল পার্টনার অন এক্স অ্যাপের ব্যাপারে। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামু আয় করতে পারবেন। সঙ্গে থাকছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এই অ্যাপে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেল সহজে কামাই করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা মামু তুলতে পারবেন। থাকছে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সিনে99 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে পান 12,000 পর্যন্ত মামু। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাগিনা বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না। বি কেয়ারফুল, ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে, ঠিক আছে? কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম মাস জাতারা এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় ওয়ারাঙ্গালে রাতের বেলা পুলিশ জিপ ফলো করে। শুরুতেই এন্ট্রি হয় মুভির ছোট্ট এক ক্যারেক্টার মুরালি শর্মা স্যার অর্থাৎ SI ফানিন্দ্রার। ফার্ম হাউসে আসে লোকাল মিনিস্টারের ছেলের কাছে। সে নাকি কলেজের একটা ছেলেকে উঠিয়ে এনেছে, তার মা রিপোর্ট করেছে তাকে ফেরত নিতে। বাট ফানিন্দ্রা যেভাবে মিনিস্টারের ছেলেকে ভয় পাচ্ছে বা সার করছে তাতে আমরা বুঝতে পারি সে সৎ সাহসী অফিসার মোটেও না। মিনিস্টারের ছেলে কুড়াল নিয়ে উপরে চটকা মারে, ছেলেটা উপর থেকে নিচে পড়ে যায়। মানে সে তাকে উপরে পাঠিয়েছে। কেন? ছেলেটা নাকি তার বোনকে পছন্দ করতো তাই। মিনিস্টারের ছেলে বলে তাকে কিছু না করে এসআই তার বসকে ফোন দিয়ে বলে এই ঘটনা। তার বস ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চায়। যখন ফানিন্দ্রা বলে ছেলের বাবার নেই, মার একটা ছোট মোটো দোকান আছে, বস এটাকে সুইসাইড প্রমাণ করতে বলে। ফানিন্দ্রা একটা সুইসাইড নোট লিখে ছেলের বডিতে রেখে সে বডিটা আবার রেল লাইনের উপর ফেলে দেয়। তারপর বসকে জানায় সে তার কথা মতো ছেলের বডি লাইনের উপর রেখে দিয়েছে, এখন এটা সুইসাইড প্রমাণ হবে। বস ভয় পেয়ে যায়, আরে পাগল কি করেছিস, এখনই গিয়ে সরা। ফানিন্দ্রা বুঝতে পারে না সে ভয় পাচ্ছে কেন। বস বলে আরে গাদা, আমাদের এরিয়াতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, ওটা রেলওয়ের আন্ডারে পড়বে। আর ওখানে কে আছে জানিস? ডেঞ্জারাস ম্যান, ওরা হাতে বলে ঝামেলা আর বাড়বে, তাড়াতাড়ি যা বডি ওখান থেকে সরা। এরা ফিরে গিয়ে বডি সরাবে, ততক্ষণে খবর চলে আসে বসের কাছে। সে রওনা দেয় আর এখানে এন্ট্রি করায় মাস মহারাজা এনার্জেটিক অ্যাক্টর রাভি তেজা বস অর্থাৎ লক্ষ্মণ ভেরি। বাইক নিয়ে একেবারে স্পটে চলে আসে। তাকে দেখেই ফানিন্দ্রা ফাইল নিয়ে এগিয়ে যায় সাইন করাতে। যে ছেলের পকেটে চিঠি ছিল এটা স্পষ্ট সুইসাইড, তারা বডি নিয়ে যাবে। লক্ষ্মণ আগে চেক করতে চায় ঘটনা কি। ছেলের আইডি দেখে সে মেডিকেল কলেজে পড়ে। সুইসাইড চিঠি দেখে লক্ষ্মণ বলে আরে কাকা, কাকে কি বুঝাচ্ছিস? মেডিকেল স্টুডেন্টদের হাতের লেখা বুঝি এমন হয়? ঘুষ খেয়ে চাকরিতে ঢুকেছিস না? মজার ছলে বাঁশ দেয়। ঠিক আছে নিয়ে যাবেন যান, তার আগে হাত তো মেলান বলে তার হাত ধরে আর ছেড়ে দেয় না। ট্রেনও চলে আসে। ভয়ে কাকা চিল্লাপাল্লা করছে, লক্ষ্মণ হাত ছাড়ে না। ট্রেন অন্য লাইন দিয়ে চলে যায়। লক্ষ্মণ বলে কাকা, এটা আমার এলাকা, এখানে কখন কি হয় কি হবে আমি জানবো না সেটা। ঠিক আছে যান। তাদের যেতে দিয়ে পরের সিনে আমরা দেখি ভাই তার টিম নিয়ে একটা গোডাউনে আসলো, যেটা ছিল ওই মিনিস্টারের ছেলের। মানে যে ছেলেটা লাইনে পাওয়া গেল তার ব্যাপারে তদন্ত করে যখন জানতে পেরেছে এর পিছনে মিনিস্টারের ছেলের হাত রয়েছে, তাকে তো আর আইনের ধারা দিয়ে আটকানো যাবে না। তাই এখানে এসে ট্রেনের নাট বল চুরির বাহানায় তাদের সাইজ করে। কেলাতে কালুকে একেবারে কেওড়াতলা পাঠিয়ে দেয়। আবার সে তাকে হসপিটালে ভর্তি করায়। খবর পেয়ে মিনিস্টার হসপিটালে আসে, সঙ্গে ফানিন্দ্রাও রয়েছে। জিগাই কে করেছে? লক্ষ্মণ স্বীকার করে সে করেছে। মিনিস্টার তার ডায়লগ মারবে, ভাই তাকে চুপ করিয়ে তার ডায়লগ মারে। সবার কান টান একেবারে গরম করে দেয়। বলে তোর ছেলের যে অবস্থা ও আর কখনো কমর খাড়া করে দাঁড়াতে পারবে না, চুপচাপ থাক, নাহলে তোর এই অবস্থা হবে, চল হাট বলে স্লো মোশনে বের হয়ে যায়। এরা হা করে থাকা ছাড়া আর কিছুই বলতে পারে না। তো ভাইয়ের প্রফেশন তো দেখা হলো, এবার একটু পার্সোনাল লাইফ দেখা হোক। বিয়ে শাদী ভাই এখনো করেনি, প্রসেস চলছে, সেই প্রসেসের আন্ডারে আজ মেয়ে দেখতে এসেছে।
তার সঙ্গের মুরব্বীকে চিনেছেন? রাজেন্দ্র প্রসাদ স্যার, অমায়িক একজন অভিনেতা। এখানে নাম হনুমান ভেরি। তো ভেরি সাহেব হলো লক্ষ্মণের দাদাজি। পরিবার বলতে লক্ষ্মণের এই দাদাই শুধু রয়েছে, আর কেউ নেই। বাবা আগেই মারা গেছে। মেয়ে পছন্দ হয়েছে ছেলের, দাদুরও পছন্দ, দুজনকে কথা বলতে দেওয়া হয়। আপনাদের মতো মেয়ের মনেও একই প্রশ্ন জাগে যে সে এত বয়সেও বিয়ে করেনি কেন। লক্ষ্মণ বলে তাকে সামলানোর মতো কেউ ছিল না, তাই নিজেকে সামলাতে সময় চলে গেছে, টেরই পায়নি। আর না এমন কেউ লাইফে এসেছে যাকে দেখে তার মনের ঘন্টি বেজেছে, তাই করেনি। যাক, মেয়ে তাকে পছন্দ করেছে, আর ভাইয়ের তো হতেই হবে, কারণ এই বয়সে তো আর অপশন নেই। সেই খুশিতে দাদা নাতি ডাবের পানি নিয়ে বসে। লক্ষ্মণ বেশি খুশি, কারণ তার সিঙ্গেল লাইফ বিদায় হতে চলেছে। সেই সব নিয়েই কথা হচ্ছিল। মেয়ে ফোন করে, ছেলের খুশি আর কে দেখে। ফোন নিয়ে সাইডে যায়, মজার কথা বলে দুজন এনজয় করছে। এদিকে দাদু করে দেয় আকাম। মেয়ের বাপকে অন্য একটা নাম্বার থেকে ফোন দিয়ে যত খারাপ কথা বলা যায় ছেলের সম্পর্কে সব বলতে থাকে। নিজেকে পরিচয় দেয় তার কলিগ হিসেবে। ছেলের নাকি মেয়েদের নেশা আছে, আজ একটা কাল একটা নিয়ে আসে। লাউয়ের বিচি থেকে শুরু করে যত রকম তাবিজ পত্তা পাওয়া যায় সে সব খায়। এভাবে অনেক কিছু বলে মেয়ের বাপকে আউলে দেয়। এগুলো আবার পেছন থেকে লক্ষ্মণ শুনতে পায়। শালা বুড়ো, তাহলে তুই আমার বিয়ে ভাঙার পেছনে কারণ, বলে বোতল মারবে। তার দরজা লাগিয়ে দিয়ে চালটাতে থাকে। লক্ষ্মণ বলে, এটা কেন করলি? বুড়ো, তোর কি সহ্য হচ্ছিল না আমার সুখ? বের হয়, এবার তোকে দেখাচ্ছি মজা। মানে দাদু নাতির মজার কথা আর কি। দাদু এমনটা কেন করলো? কারণ তার ধারণা বিয়ে শাদী করলে লক্ষ্মণ তার বউ নিয়ে বিজি হয়ে যাবে, তার খেয়াল রাখবে না, বা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। তাই সে বারবার এমন বিয়ে ভেঙে দেয়। লক্ষ্মণ আরো কিছু বলবে, ফোন আসে মেয়ের। ফোনটা রিসিভ করতে মেয়ে রেগে যায়। বেটা লুচ্চা, ভাটপার, এটা সেটা লেস পিতা। লক্ষ্মণের কোনো কথাই সে শোনে না। মানে তার বাপ তাকে সবকিছু বলেছে আর কি। অনেকগুলো কথা শুনিয়ে মেয়ে ফোনটা রেখে দেয়। কি বুড়ো, খুশি হয়েছিস? এবার বিয়ে ভেঙে গেল, নে খুশি হয়েছিস, থাক। রাগ করে চলে যায়। সিন কাট করে বিশাখাপট্টনমের এনসিবি অফিসে এন্ট্রি করায় মুভি অন্য আরেক ক্যারেক্টার সামুথিরা কানাই স্যার অর্থাৎ অজিত নায়ারের। তার রুমে ঢোকার আগে কি আমরা একটা লোককে ফোকাস দিয়ে রাখে, নাম মদন। অফিসার তাকে রুমে ডাকায়। হ্যাঁ মদন, বলো কি খবর? মদন বলে, স্যার শিলাবতী ইন্ডিয়াতে সব থেকে বেশি ডিমান্ড। এ গ্রেড পাতা প্রতি কেজি প্রায় 5,000+ বিক্রি হয়। সেগুলো প্রসেস হয়ে যখন বর্ডার পাড়ি দিয়ে বিভিন্ন এলাকাতে যায়, কোটি টাকার বিজনেস দাঁড় হয়। সব থেকে গ্রেট পাতা পাওয়া যায় বিশাখাপট্টনমের আদাভিভারাম গ্রামের কৃষকরা, যেটা চাষ করে। অজিত কাকা অবাক, কৃষকরা চাষ করে? মদন বলে, জি স্যার, উপায় নেই এছাড়া। তাদের দিয়ে জোরপূর্বক করানো হয়, ওইটা ছাড়া তারা অন্য কিছু করতেই পারবে না। আর এই র্যাকেট কন্ট্রোল করে শিবুডু। শুধু আশপাশের এলাকা না, কলকাতা, উড়িষ্যা সব জায়গায় তার মাল পৌঁছায়। তার মাল চিহ্নিত করার জন্য নিজস্ব একটা স্ট্যাম্প রয়েছে। কোনো ভয় ভীতি ছাড়া সে এই বিজনেস করে যাচ্ছে। যদি কেউ তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে বা তার মাল আটক করে, সে যে কোনো উপায়ে তাকে সাইজ করে, চাই সে পুলিশ হোক বা সাধারণ কেউ। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার নবীন চন্দ্র অর্থাৎ শিবুডু। মানে এমনিতে সে খুব ধার্মিক, কিন্তু বিজনেস করে তেজপাতা। ইউনো হোয়াট আই মিন? কি বোঝাতে চাচ্ছি আমি, বুঝতে পেরেছেন তো নাকি? মদন পেন ড্রাইভ বের করে দিয়ে বলে, স্যার আপনি চাইলে এখনো অ্যাকশন নিতে পারেন, এখানে সব ডিটেলস রয়েছে। অফিসার বলে, না না এখন না, শিবুডুর লুকানো একটা পার্টনার রয়েছে, ওর ব্যাপারে আমরা কিছু জানি না, আর না ওকে কখনো আমরা দেখেছি। আগে ওকে খুঁজে পেতে হবে, তারপর অ্যাকশনে নামতে হবে। তা না হলে এগে ধরলে ও গা ঢাকা দেবে। তুমি সাবধানে যেমন আছো তেমনই থাকো। পাত্র ব্যাপারে কিছু জানলে আমাকে বইলো, আমি এদিকে দেখছি কি করা যায়। তো মদন যে পুলিশের লোক, সাধারণ লোক সেজে শিবুডুর সঙ্গে কাজ করছে, এটা তো বুঝতে পারছেন নাকি? মাঝে 2 দিন পার করে সিন দাদুর কাছে নিয়ে আসে যে পাশের বাড়ির আন্টির সঙ্গে ফিল্ডিং মারছে। লক্ষ্মণ তাকে ভিতরে আসতে বলে, কথা আছে। দাদু আসে, বল কি হয়েছে? লক্ষ্মণ বলে, আর কি হবে, ট্রান্সফার হয়েছে আলুরি ডিস্ট্রিক্ট আদাভিভারাম স্টেশনে। দাদু খুশি, আরে ওটা তো আমাদেরই এলাকা, চল চল খুব ভালো হবে, চল। লক্ষ্মণ ঝটকা দেয়, না না না, তুমি যাচ্ছ না, আমি একা যাবো। দাদু বলে, তো আমি? লক্ষ্মণ বলে, তুমি যাবে ওল্ড এজ হোম। কি? তাড়াতাড়ি রেডি হও, লোক আসছে। দাদু যাবে না, তাতে কি? সে খবর দিয়ে রেখেছে আশ্রমের লোকজনকে, তারা এসে তাকে ধরে ফেলে। দাদু চিল্লাচ্ছে, বের করে নিয়ে গেলে অফিসার বলে, স্যার আপনি তো চাইলেই তার খেয়াল রাখতে পারেন, আমাদের ওখানে রাখছেন, বুঝলাম না ব্যাপারটা। লক্ষ্মণ বলে, আমি যেখানে যাচ্ছি ওই এরিয়াটা ভালো না, আমি চাই না তার কোনো ঝামেলা হোক, আপনারা একটু দেখে রাখেন। আর তার একটু ডাবের পানি খাওয়ার স্বভাব আছে, মাঝে মাঝে একটু করে অ্যালাউ করেন। দাদু যেতে যেতে লক্ষ্মণকে অভিশাপ দেয়, শালা দেখিস তোর কখনো বউ হবে না, একটা মেয়েও পাবি না তোকে ভালোবাসার জন্য, ভৎস হয়ে যাবি, পুড়ে মরবি, লবে হয়ে থাকবি সারা জীবন। লক্ষ্মণ মজা নিচ্ছে, সে তো জানেই, সে মন থেকে কিছু বলছে না। মানে দাদা নাতির সম্পর্কটা মধুর, কেউ কাউকে ছাড়তে পারে না, আবার একে অপরকে বিরক্ত না করেও থাকে না। দাদুকে নিয়ে গাড়ি রওনা দেয়, আর সিন কাট করে আলুরি ডিস্ট্রিক্টের কিছু সৌন্দর্য দেখিয়ে ট্রেন ফলো করে, যাতে করে দাদা গন্তব্যে যাচ্ছে। গ্রামের শান্ত বাতাসে মুগ্ধ হতে হতে স্টেশনে নামে। তাকে রিসিভ করতে সামনে আসে কনস্টেবল সুব্রমণিয়াম। চেনেন না এনাকে? আসল নাম প্রবীণ। এই অবধি তো লক্ষ্মণ ঠিকঠাকই ছিল, কিন্তু স্টেশনের অবস্থা দেখে অবাক। এটা কি স্টেশন নাকি গোয়াল ঘর? মানে যে যার মতো জায়গা দখল করে সেটা ইউজ করছে। সুব্র বলে, স্যার গ্রামের মানুষ কথা শোনে না, অনেক চেষ্টা করেছি, চলুন আপনাকে আগে কোয়ার্টার থেকে ঘুরে নিয়ে আসি। বলে বাইক বের করছিল, পাশে কিছু ছেলে পেলে হাওয়াই মিঠাই খাচ্ছিল। গন্ধ পেয়ে লক্ষ্মণ জিজ্ঞাসা, কি খাচ্ছে ওরা? সুব্র বলে, স্যার হাওয়াই মিঠাই। এমন ওপেনলি? সুব্র বলে, স্যার এটা এখানে কমন, ছাড়ুন। কি দিন দুপুরে পাবলিক প্লেসে খাচ্ছে আর এটা কমন?
গিয়ে ধামাধাম 2-4টা মেরে তাদের ধরে থানায় নিয়ে যায়। স্যার, এরা পাবলিক প্লেসে পাতা খাচ্ছিল, এত ধারায় এদের ভিতরে ঢোকান। এসআই জিজ্ঞাসা, তুমি কে ভাই? লক্ষ্মণ পরিচয় দেয় আরপিএফ অফিসার। পুলিশ হারামি লক্ষ্মণকে গায়ে লাগায় না, তাকে অনেকগুলো কথা শোনায়। আবে এটা আমাদের এরিয়া, তোর কাজ শুধু স্টেশন অবধি, কে থাকবে কাকে ধরবো আমি দেখবো বলে ছেলেমেয়েদের যেতে দেয়। লক্ষ্মণের তো রাগ উঠছে, বাট শুভ্র তাকে টেনে নিয়ে যায় যেন কোনো ঝামেলা না হয়। রাতের বেলা লক্ষ্মণ রেলওয়ে কোয়ার্টারে আরামসে ঘুমাচ্ছিল, খুব জোরে বাটুল চড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। লাইট নিয়ে বের হয়ে শুভ্রকে ডাকে, মাঝে আরো 2-4টা চলে। লক্ষ্মণ জিজ্ঞাসা, এসব কি হচ্ছে? শুভ্র বলে, স্যার কেউ স্বীকার করছে, এসব এখানে কমন, আপনি ঘুমান যান। না, এত রাতে বাটুল চলছে, ব্যাপারটা তো ইগনোর করলে হবে। সে দেখতে যায়, আর এইখানে এসে দেখে 2টা লোক ময়ূর ধরছে। টাকলা কাকারে চিনেছেন? অজয় ঘোষ, ভালো মানের একজন অভিনেতা। তার লিড ক্যারেক্টার একটা মুভি আছে মিউজিক সব মূর্তি নামে, এক্সপ্লেন ভিডিও আমাদের চ্যানেলে আছে। অসাধারণ, জাস্ট অসাধারণ না, আপনার চোখ থেকে পানি পড়তে বাধ্য হবে এমন একটা মুভি। না দেখে থাকলে দেখে নিন। তো ময়ূর মারা তো ইললিগাল, সে বকাঝকা করে তাদের ধরে ফরেস্ট অফিসারের কাছে নিয়ে যাবে। শুভ্রকে বলে নিয়ে যেতে, সে বারণ করছে, স্যার যাওয়ার দরকার নেই। লক্ষ্মণ শোনে না, ফরেস্ট অফিসারের কাছে নিয়ে গিয়ে তাদের অ্যারেস্ট করতে বলে, সেও পার্ট নেই। আবে তুই কেবে? ভিতর থেকে পুলিশ বের হয়ে এসে বলে, আরে ও স্টেশনের হাওয়ালদার, ওরা আবার নাক লম্বা তো, যেখানে সেখানে ঢুকায় দেয়। রেলওয়ে পুলিশের কথা শুনে ফরেস্ট অফিসার লক্ষ্মণকে অনেকগুলো কথা শোনায় যে এটা তার ব্যাপার, সে দেখবে, আর সেই নাকি তাদের পাঠিয়েছে স্বীকার করতে। লক্ষ্মণের হাত পা তো জ্বলছে, কিন্তু কিছু করতে পারছে না, হাত তো বাঁধা। শুভ্র জোর করে তাকে টেনে নিয়ে যায়। সকালে সেই ব্যাপারগুলো নিয়েই রেগেছিল যে সে কেন পুলিশে ভর্তি হলো না। রেলওয়ে পুলিশ বলে তার দাম নেই। লক্ষ্মণ ওই পুলিশে হতে চেয়েছিল, কিন্তু তার দাদা জোর করে তাকে রেলওয়েতে দিয়েছে, কারণ তার দাদার পছন্দ না ওই লাইন, হয়তো ঝামেলা বেশি, সেবা করার চান্স কম, তাই সেসব নিয়েই ভাবছিল। কাল সকাল স্টেশনে যাদের ধরেছিল, রাতে শিকার করতে যাদের ধরেছিল, এরা সবাই একই গোয়ালের গরু। কি যেন কাজে কোথায় যেন যাবে, তাই স্টেশনে এসেছে। লক্ষ্মণকে দেখে মজা নিচ্ছে। কাল সে তাদের ধরেও কিছু করতে পারেনি। প্রথমে লক্ষ্মণ চুপচাপই ছিল, কিন্তু সহ্য হচ্ছিল না বলে ধরে বসে। টিকিট কই? এদের কাছে তো টিকিট নেই। ব্যাস শুরু করে প্যাদানি। রাগ মিটিয়ে যখন সবাইকে কেলাতে লাগে, তার রাগ আর চোখ দেখে যে লোকজন স্টেশন দখল করে তাদের পার্সোনাল কাজ করছিল, সবাই ভয়ে সব কিছু উঠিয়ে নিতে লাগে। বাড়াবাড়ি শেষ হতে হতে পুরো স্টেশন একেবারে ক্লিন হয়ে যায়, যাকে বলে মায়ের নাম জামাই বাবা। এখনো 2জন বাকি আছে ধোলাই খেতে। লক্ষ্মণ তাদের দিকে যায়। এখানে কি আমরা স্টেশনের বেঞ্চে বসা এক দিদিকে টুকটাক দেখায় যে তাদের পা লাগিয়ে ফেলে দেয়। লক্ষ্মণ এসে কেলায়, তারা পালিয়ে যায়। ওই মেয়েটা ট্রেনে উঠতে যাচ্ছে, পায়ের ঘন্টি বেজে ওঠে। মেয়েটার পেছনে সে উঠে পড়ে। একটু পর মেয়েটার পেছনে করে, আর এখানে এন্ট্রি করা টুনটুনি পাখি নাচে তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। টিয়া পক্ষীর কাজিন হট অ্যান্ড চিকনি চামিলি শ্রীলীলা অর্থাৎ তুলসীর। দিদির চোখে চোখ পড়েছে যখনই, ছেলে হয়ে গেছে কলঙ্কিনী। কাছে গিয়ে হাই হ্যালো করে, ধন্যবাদ জানায়, সে সাহস দেখিয়েছে। তুলসী বলে, তারা খারাপ লোক, আপনি যখন তাদের পেটাচ্ছিলেন আমার ভালোই লাগছিল, তাই হেল্প করেছি। ভাই দিদির নাম শোনে। দিদি কি করে জানতে চাইলে দিদি বলে সে টিচার, সায়েন্স পড়ায়। এরপর ভাই তার পুরোনো আন্দাজে কমেডি করে। করুক, কমেডির সঙ্গে সেই লাইনে মারুক, মারতেই পারে, সে অধিকার তার রয়েছে। ক্যামেরা আমাদের নিয়ে আসে শিবুডুর বাড়িতে। শিবুডু খুব ভয়ানক লোক। তার খপ্পরে পড়ে গ্রামের একটা মেয়ে ফেসে গেছে, মানে সে মেয়েটাকে ভালোবাসে, মেয়েটা তাকে পছন্দ করে না। অন্য জায়গায় বিয়ে হচ্ছিল বলে সে জোর করে তাকে উঠিয়ে এনেছে। এখন সে বিয়েতে রাজি না হওয়া অবধি বিয়ে করবে না, বা ততদিন অবধি এভাবে শিকল দিয়ে বেঁধে রাখবে। আর এই যে টিম দেখছেন, এরা সবাই তারই লোক। চেহারা দেখে শিবুডু জিগায় কি হয়েছে। এরা বলে অমুক জায়গায় যেতে স্টেশনে গেছিলাম, স্টেশনে পুলিশ আমাদের কেলিয়ে পাঠিয়ে দিয়েছে। গাট্টু বলে, ভাই ওই শালাকে ওপরে পাঠিয়ে দিন, খুব মেরেছে আমাদের। এখানে নবীনের অ্যাক্টিং বেশ ভালো লেগেছে। বলে, আচ্ছা তাহলে ট্রেনের টিকিটের জন্য পুলিশ, বাসের টিকিটের জন্য কন্ট্রাক্টর, সিনেমা হলের টিকিটের জন্য টিকিট মাস্টার, সবাইকে উপরে পাঠাবো না? এটাই এখন আমার কাজ বাকি আছে? টিকিট কাটার মতো সামান্য টাকাও তোদের কাছে ছিল না? গাধার দল আবার আসছে আমার কাছে বিচার নিয়ে। চল হ্যাট এখান থেকে। কঠিন। পরের দিন লক্ষ্মণ তুলসীকে দেখার জন্য ট্রেন লেট করায়। পরে সে আসে, ভাই এগিয়ে যায়। কি ভেবেছো ট্রেন চলে গেছে, আমি আছি না? সে থাকতে চিন্তা কিসের? তো হিরোইন যেহেতু নিয়েছে, তার একটা সাইড আছে, হিরোইনের সঙ্গে তার সম্পর্ক হবে, সেটাকে বিল্ড আপ করতে ক্যামেরা কিছুক্ষণ তাদের ফলো করে। আর এমন পরিবেশে গান তো বাধ্যতামূলক, জানেই নই। গানের মাধ্যমে তাদের সম্পর্ক হয়ে যায়, সেই সঙ্গে পার হয়ে যায় হপ্তা। শিবুডু কাজ করছিল, ফোন আসে তার গুপ্তচরের। তার টিমে নাকি মদন নামে একজন পুলিশের লোক আছে, সে খবর দেয়। শিবুডু গিয়ে মদন নামে ডাকতেই মদন সাড়া দেয়। সে তো এখানে অন্য নামে আছে। শিবুডু বুঝতে পারে এই সেও তো বুঝতে পারে এখন তার খবর খারাপ হবে। মদন সেখান থেকে পালাতে দৌড় দেয়। শিবুডু তার লোকদের বলে যে ওকে শেষ করতে পারবে 10 লাখ দেবে। ব্যাস সবাই মাল সামান নিয়ে তার পিছে পড়ে যায়। 100 মাইল দৌড় প্রতিযোগিতা শুরু হয়। মদন ফোন করে আজিতকে বলে এই ঘটনা, সে এখন কি করবে। আজিত কাকা মদনকে স্টেশনে যেতে বলে। মদন বুঝতে পারছে না পুলিশ স্টেশনে না পাঠিয়ে সে রেল স্টেশনে কেন পাঠাচ্ছে। আজিত বলে, আমি যা বলি তাই কর, ওখানে যে অফিসার আছে সেই তোকে বাঁচাতে পারবে, আর কেউ না। তো আজিদের সঙ্গে লক্ষ্মণের সম্পর্কটা তাহলে আর কি? সম্পর্কে তারা চাচা ভাতিজা। ছোটবেলা থেকে আজিত তাকে গাইড করছে। লক্ষ্মণের ইচ্ছে পুলিশে যাবে, কিন্তু তার দাদা রেলওয়েতে দিবে।
তখন এই আজিতই তাকে বুঝিয়েছে যে ঠিক আছে, তুই আগে দাদাকে খুশি করতে রেলওয়েতে জয়েন কর, বাকি তোর যে চাহিদা সেটা আমি দেখে নেব পরে। মানে সে তাকে কেসের ব্যবস্থা করে দিবে যাতে সে দেশের সেবা বেশি করে করতে পারে। সেই সুবাদে আজিতই লক্ষ্মণকে এখানে পাঠিয়েছে ট্রান্সফার করে। বুঝতে পেরেছেন তো কাহিনী? এবার লক্ষ্মণ মনে হয় আগে থেকে অপেক্ষা করছিল, মদন সেখানে আসে, তাকে সাইড করে রাখে, তারপর একটু হালকা এখানে কমেডি হয়, তারপর শুরু হয় মারামারি, যাতে লক্ষ্মণ মনের ইচ্ছে মতো আবার সবাইকে কেলিয়ে মদনাকে বাঁচায়। খবর পেয়ে শিবুরের পোশাক কুত্তা পুলিশও সেখানে আসে, মদনকে নিয়ে যাবে থানায়, এটা নাকি তার মামলা। লক্ষ্মণ বলে, আরে মদন, তোর কাছে কি প্ল্যাটফর্মের টিকিট আছে? সে বলে, না তো স্যার। ব্যাস এই অপরাধে লক্ষ্মণ তাকে ধরে নেয়। এখন তো পুলিশ তাকে নিতে পারবে না, ও তার মুখ থোতা বানিয়ে পুলিশকে চলে যেতে হয়। এর কিছুক্ষণ পর লক্ষ্মণের কাছে ফোন আসে আশ্রম থেকে যে দাদু পালিয়েছে। লক্ষ্মণ ভাবছে, সারা দাদু তুমি যে কি করো, আমায় ফাঁসিয়েই ছাড়বে। আশ্রম ছেড়ে যে মালটা পালালো তো গেল কোথায়? সে অলরেডি লক্ষ্মণের কাছে আসতে ট্রেনে উঠে পড়েছে। লক্ষ্মণ যে স্টেশনে থাকে তার 2 স্টেশন আগে আছে। এক পিচ্চি ট্রেনে ফেরি করে হাওয়াই মিঠাই বিক্রির জন্য বলছে। প্রথমে দাদু বুঝতে পারে না, পরে যখন সে সরাসরি নাম বলে গা, তখন দাদু অবাক, কি বলছে? রেগে যায়, তোর প্যারেন্টস কই? এভাবে ওপেনলি? পিচ্চি বলে তার দিদি আছে। দাদু তার কাছে নিতে বলে, ক্যামেরা দিদিকে দেখালে আমরা দেখি মাল তো অন্য কেউ না, তুলসী। দাদু আরো অবাক, একটা মেয়ে হয়ে পাবলিকলি গুঁড়া মরিচ বিক্রি করছে, তার মানে তুলসী টিচার নয়, সে অন্য স্টেশনে এসে মাল বিক্রি করে। পিচ্ছি এসে তুলসীকে বলে, দিদি এই লোকটা আমায় বিক্রি করতে ডিস্টার্ব করছে, দেখো তো কি বলছে। কি চাচা মেয়ে, কি সমস্যা আপনার? দাদু বলো, তোমার তো দেখছি ভালো সাহস মেয়ে, এভাবে পাবলিকের মাঝে পাতা বিক্রি করছো, তোমার বাবা মা কি মরে গেছে? তুলসী তার বাবাকে ডাকে, চেনেন না এনাকে? না রে স্যার, ভালো একজন অভিনেতা। বেটি কি হয়েছে দেখো তো বাবা, লোকটা কি বলছে। ভাই বলুন, লাগবে নাকি? তার মানে সেও এই রাস্তারই লোক। দাদু যেন আকাশ থেকে পড়লো, এসব কি হচ্ছে? পুরো পরিবার মিলে এরা পাতা বিক্রি করতে মাথা নেমে পড়েছে। এরা আবার কেমন পরিবার? এক কথা দুই কথা তাদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। ট্রেন ছেড়ে দিয়েছে বলে দাদু চলে আসে, বাট ইশারা হয়, তোদের দেখে নিব। রাতে দাদা নাতির দেখা হয়। লক্ষ্মণ ধরে সে পালালো কেন? দাদু আর কি বলবে, তারা বেশি কেয়ার করে, একটু কঠিন, ডাবের পানি খেতে দেয় না, সেখানে বোর হচ্ছিল, আর তাছাড়া সে না থাকলে তার জন্য মেয়ে দেখবে কে, এই জন্য সে পালিয়েছে। লক্ষ্মণ বলে, আর দেখতে হবে না, পেয়ে গেছে। পেয়ে গেছিস? কে সেই অভাগী? লক্ষ্মণ বলে, এই গ্রামের এই টিচার বা প্রাইমারি হেডমাস্টার। দাদু বলে, আচ্ছা কালকে দেখা কর, আমি কালকে বিয়ের ব্যবস্থা করবো তোদের। সেসব নিয়ে কথা হচ্ছে। শিবুরু গেট ভেঙে ভেঙে কোয়ার্টারে ঢোকে। শব্দ পেয়ে লক্ষ্মণ বের হয়ে আসে। শিবুরু এসেছে তাকে দেখতে, সে কিউরিয়াস। সামান্য একজন রেলওয়ে পুলিশ তার এতগুলো লোককে পেটালো কি করে? এর আগেও তো তার লোক তাকে অভিযোগ দিল, সে গায়ে লাগায়নি। শিবুরু বলছে, শোনবে, তুই কি ভেবেছিস ওকে বাঁচাবে আর ও বেঁচে গেল? ওকে সাইজ করে তোর কাছে আসলাম, আজ তোকে ছেড়ে গেলাম, কিন্তু সামনে উৎসব আসছে, তোকে যেন বলির পাঠা না হতে হয়, খেয়াল রাখিস বলে চলে যায়। দাদু আছে বলে লক্ষ্মণ কিছু বলে না। পরের দিন দাদুর জেদে সকাল সকাল তাকে নিয়ে স্টেশনে তুলসী ও তার বাবার সঙ্গে দেখা করানোর জন্য আসে লক্ষ্মণ। দাদুকে তাদের সঙ্গে ডিসেন্ট ব্যবহার করতে বলছে, তারা মাস্টার মানুষ, সে যেন উল্টো পাল্টা কিছু না বলে বা না করে। একটু পর তুলসী তার বাবাকে নিয়ে চলে আসে। স্যার এসেছে। দাদু তার মতো পাঠ নিচ্ছে, ছেলের মুখে তো হাসি। তুলসী কাছে আসে, লক্ষ্মণ পরিচয় করায়, জি উনি আমার দাদু। তুলসী ও তার বাবার নমস্কার জানায়। যেই দাদু পিছনে ঘুরে তাদের নমস্কার জানাবে, একে অপরকে দেখে চমকে ওঠে। দাদুর মনে পড়ে এরা কি করে আর তার নাতিকে কি বলেছে। কি বেচাকেনা ঠিকঠাক চলছে? লক্ষ্মণ বলে, দাদু কি বলছো তুমি, চিনো নাকি তাদের আগে থেকে? না 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 না, কই থেকে চিনবো? দাদু কথা কাটিয়ে দেয়। এদের কিছু বলতে যাবে, তুলসী তার বাবাকে ইশারা করে পালাতে। দাদু তার ব্যাগ টেনে ধরে, আরে দাদু কি করছো? তুই ছাড়, এরা তোকে মিথ্যে বলেছে, তুই জানিস এরা কারা? এরা কেউ মাস্টার না, আমি তোকে দেখাচ্ছি এরা কি করে বলে তার ব্যাগ কেড়ে নিয়ে ভিতর থেকে একটা বই পায়, সেটার ভিতরে ভাঁজে ভাঁজে পাতার প্যাকেট। দাদু বলে, এই তাদের সত্যতা দেখ, সামনের স্টেশনে এরা পাতা বিক্রি করে, আর তুই বলছিস এরা টিচার। লক্ষ্মণ যেন আকাশ থেকে পড়লো, সে সব কি শুনছে। তুলসী তুই কি করলি? তুলসী বাবাকে নিয়ে সেখান থেকে পালায়। লক্ষ্মণ শক খেয়ে পড়ে যায়। ডিরেক্টর সাহেব একটু এই মুহূর্তটাকে এনজয় করতে স্যাড আইটেম সং চালিয়ে দেয়, নাচানাচি দেখায়। এর সঙ্গে পার হয়ে যায় আরো কিছুদিন। ডিউটি শেষ করে পুলিশ এসে তার বাড়িতে ফিরলে বউ বলে, কি ব্যাপার, তোমার ছেলে তো আজ ফোন দিল না, জন্মদিনে আমরা উইশ করবো না? আর বন্ধুদের নিয়ে হয়তো ব্যস্ত আছে, পরে করবে। আন্টি বলে, তুমি যে ওকে বিয়ে হিসেবে টাকা পয়সা দাও, এটা কিন্তু ঠিক না। তো এই এসআই এর একটা ছেলে আছে হ্যারি, যে শহর থেকে পড়াশোনা করে, আজ ছেলের জন্মদিন, সেই উপলক্ষে সে বন্ধুদের নিয়ে পার্টি করছে। যেহেতু এই এলাকাতে পাতা খুব ইজি, তাই পার্টিতে পাতা থাকাটা কমন না, এখানেও রয়েছে। হ্যারিও মেরে দেয় কয়েক টান। তারপর পার্টি শেষ করে বাসায় ফিরছিল ড্রাইভ করে, করতে করতে কখন যে সেই স্পিড বাড়িয়ে দিয়েছে বুঝতেই পারে না। আর বেশি স্পিডের ফলে কিছু না দেখতে পেয়ে যা হবার তাই হয়, উড়ে উড়ে উপরে চলে যায়। সকালবেলা বডি নিয়ে সিন এসআই এর বাড়িতে শুরু হয়। খবর পেয়ে লক্ষ্মণ আসে দেখতে। স্যার আপনিও জানেন, আমিও জানি সে কি করেছে, কেমনে কি হয়েছে। এখন সাধারণ মানুষকে বোঝান র্যাশ ড্রাইভিং এর কারণে এসব হয়েছে। যদি আপনি সততার সঙ্গে ডিউটি করতেন, আজ এই দিন আপনার দেখা লাগতো না। শুধু পাতা ওর মৃত্যুর জন্য দায়ী না, আপনি নিজেও দায়ী বলে এসে চলে যায়। এর 2 দিন পর শিবুডু মাল ডেলিভারির জন্য পূজা মুজা করছিল। অনেকগুলো মাল আজ ডেলিভারি হবে।
এসআই সেখানে আসে। শিবুরু বলে, ও আপনি এসেছেন, ভালোই হয়েছে। আপনার ছেলের ব্যাপারে শুনলাম, একটু খারাপ লাগলো, বিজি ছিলাম তাই যেতে পারেনি। আজ মাল যাচ্ছে, চোখ কান খোলা রাখেন, আপনারটা থানায় পৌঁছে যাবে। কিরে তোরা দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি কর। এসআই একটা ফাঁকা শুট করে বুঝাই সে টাকা নিতে এখানে আসেনি, তাকে ধরতে এসেছে। শিবুরু বলে, কি ছেলের মৃত্যুতে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কার দিকে গান তাক করেছেন বুঝতে পারছেন? এসব বলে, অনেক বুঝেছে, আরো নয়, আমি তোকে অ্যারেস্ট করতে এসেছি। শিবুরু বুঝতে পারে এ সিরিয়াস, বলে, আপনাকে কে বলেছে এসব মাল আমার? এসব তো তাদের, মানে কৃষকদের ফাঁসিয়ে দেয়, তারাই তো আবাদ করেছে না। যেহেতু এসআইয়ের কাছে এখন আর কোনো প্রমাণ নেই, তাই তাকে ছেড়ে সব মাল আটক করে নিয়ে যায়। মাঝে দুজনের দেখা হলে হাত নাড়ানাড়ি করে, যাতে আমরা বুঝতে পারি দুজন মিলে গেছে। সব মাল পুলিশের গোডাউনে আনলোড করে রাখা হয়। কাজ শেষ করে এসআই রাতে বাসায় ফিরছিল। মাঝ রাস্তায় একটা অটো নষ্ট হয়ে কিছু মানুষ বিপদে পড়ে আছে বলে ড্রাইভারকে এগিয়ে যেতে বলে, দেখতে কি হয়েছে। সে গিয়ে জিজ্ঞাসা, সমস্যা কি, এত রাতে আপনারা এখানে কি করছেন? এটা বলে, বাড়ি যাচ্ছিলাম, গাড়ি নষ্ট হয়ে আছে। জিনিসপত্র নামাচ্ছে, তার মাঝে একটা চাকু দেখতে পেয়ে ড্রাইভার বুঝতে পারে সামথিং রং। সে স্যারকে ডাক দেয়, সে আসবে, ততক্ষণে এরা দল পেকে তাকে সাইজ করে। যে সিস্টেমে সবাই মিলে সাইজ করে, বাপরে বেশ ভয়ানক। এসআই তাদের উপর বাটুল চালায়, কিন্তু একটাও লাগে না, সবাই লুকিয়ে পড়ে। এখানে বসে আন্টি ব্যাগের ভিতরে কি যেন নিয়ে আছে, একটু পর সেটা চটকা মারে, এসআই কাবু। ব্যাস, তারপর সবাই মিলে তাকে সাইজ করে। মানে এরা সবাই শিবুডুর লুকানো দল, যারা খুবই খতরনাক। সম্পর্কে বুড়ো শিবুডুর চাচা না কে যেন হয়, তারা সবাই মিলে একটা পরিবার। এসআইয়ের কাজ শেষ করে শিবুডুর বাড়িতে এসে খাবার দাবার খায়, তারপর দক্ষিণা নিয়ে চলে যায়। ওই যে দিদিকে বেঁধে রেখেছে, এখনো সে তেমনই আছে। যাক, পরের দিন এসআইয়ের বডি গ্রামের বাইরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যখন সে সৎ হওয়ার চেষ্টা করলো, তার সঙ্গে এমন হলো। শিবুডু রেডিমেডি হচ্ছে সুনু পাউডার মেখে। টাকলা কাকাকে বলে এসপির সঙ্গে কথা হয়েছে, মাল সব ছেড়ে দিবে, তারা যেন নিয়ে কলকাতায় আসে। সে আগে যাচ্ছে বাকি প্রসেস সারতে। এসআইয়ের শেষ কাজ করা হয় রাতে। লক্ষ্মণ সেখানেই ছিল। স্টেশনের এক মুরব্বী কনস্টেবল বলে, শিবুডুর লোকজন এসে সব মাল নিয়ে গেছে, সঙ্গে পুরো স্টেশন ভেঙে তছনছ করে গেছে। আজ রাতে সব মাল বর্ডার পার হয়ে যাবে। যদি একবার বর্ডার পার হয় আর থামানো যাবে না। ব্যাপারটা লক্ষ্মণ মাথায় নেই। এরা মালের গাড়ি নিয়ে যাচ্ছে, এখনো এলাকা পার হয়নি। পাহাড়ি রাস্তায় আসতে মাঝখানে পাথর পরে রাস্তা বন্ধ হয়ে যায়। শিবুডুকে জানালে সে ট্রেনে করে মাল নিয়ে যেতে বলে। এরা পাশের স্টেশনে গিয়ে সব মাল বগিতে উঠায়। যখন মাল লোড করছিল তখন তো বৃষ্টি হচ্ছিল, তাই না? দেখা তো যাচ্ছে ভিজে গেল। কিন্তু যখন ট্রেন ছেড়ে দেয় তখন আবার দেখুন মালগুলো সব শুকনো। যাক, শুভ্র এই খবর বসকে দেয়। লক্ষ্মণ ইচ্ছে করে রাস্তা বন্ধ করে দিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। লক্ষ্মণ স্টেশনে গিয়ে হাতুড়ি নিয়ে পট্টির মাঝখানে যায়। তারপর মাস্টারকে ফোন করে বলে লাইনের সমস্যা হয়েছে, ট্রেন থামাতে। সেই তো হাতুড়ি মেরে স্পাত খুলে ফেলে। তারপর লাল ঝান্ডা দিয়ে ট্রেন থামায়। এরা ভাবছে কি হলো, ট্রেন থামলো কেন? শিবুডুও ট্র্যাক করছিল, দেখে ট্রেন থেমে আছে। ফোন দেয় টাকলাকে, কি হলো? সে বলে, জানি না তো বেটা, আমার মনে হয় ওই লক্ষ্মণই কিছু করছে। শিবুডু বলে, ও মালের কাছে এলে ওকে শেষ করে দিবে। ওকে। লক্ষ্মণ খুঁজতে খুঁজতে একটা বুকি সন্দেহ হয়, খুলে দেখে তাই মালে ভরপুর। ভিতরে একজন লুকিয়েছিল, সে মারার চেষ্টা করে, কিন্তু তাই কি আর পায়? তো শুরু হয় হাডুডু খেল, লম্বা ফাইট সিন চলে। টাকলা ফোন করে তাদের লোক সহ গ্রামের সবাইকে নিয়ে আসতে বলে। মশাল নিয়ে লোকজন হাজির। এতগুলো লোক এসেছে, এখন সে কি করে বাঁচবে? টাকলা শিবুডুকে বলছে, মালের চিন্তা নেই বেটা, আমরা সব মাল নিয়ে আসছি, বলে ফোনটা রেখে দেয়। কিন্তু সে তো জানে না কার সামনে পড়েছে। গাদু শুরু করে পেটানো। যত লোকই আসুক সে সবাইকে সাইজ করতে থাকে। তার রাগ আর মায়ের দেখে বাকির সব ভয় পেয়ে এক এক করে সবাই পালিয়ে যায়। একদম মাঠ ফাঁকা। টাকলাও পালিয়েছে, কিন্তু ফোনটা ফেলে গেছে। শিবুডু ফোন করে লক্ষ্মণ রিসিভ করে। কিরে কি হলো, শেষ করেছিস ওকে? লক্ষ্মণ বলে, কি হবে বে, সব মাল শেষ। তোর বিচি চিপাই তুলছি খাড়া, যা পারিস করে দেখা, চল হ্যাট, বলে ফোনটা চটকা মেরে বিয়ে ধরায়। আর মুভির ইন্টারভেল পয়েন্ট এসে যায়। ইন্টারভেল পর সিন শুরু হয় কলকাতায় শিবুডুর কাছে। সে ফোন করে এসপির সঙ্গে রাগারাগি করছে লক্ষ্মণের ব্যাপারে। এসপি বলে, আমি এক অফিসারকে পাঠাচ্ছি, ও 1 নম্বরের 2 নম্বর ও সবকিছু দেখে নেবে, তুমি চিন্তা করো না। তো কে সেই অফিসার? ফানিন্দ্রা। স্টেশনে এসে এসআইকে ডাকতে বলে। পরে যখন নজর পড়ে নেম প্লেটে, চমকে ওঠে। কি এটা কি সেই লক্ষ্মণ ভেরি? সেই। লক্ষ্মণ চলে আসে। তাকে দেখেই তো সে ঘাবড়ে যায়, কারণ তার ব্যাপারে তো সে আগে থেকেই জানে বা তার সঙ্গে কাজ করেছে। বেশি কিছু করতে বা বলতে পারে না। তার মতো সে এখানে সেখানে খুঁজে মুজে কিছু না পেয়ে শিবুডুকে ফোন করে বলে, এখানে কিছুই নেই। লক্ষ্মণ আমায় বলল সে কিছু জানে না, কাল রাতে সে নাকি নেশায় ছিল, কিছু দেখেনি আর না কোনো মাল আটক করেছে। শিবুডু রেগে যাচ্ছে, ও মিথ্যে বলছে। ফানিন্দ্রা বলে, আমিও জানি ও মিথ্যে বলছে, কিন্তু কিছু করার নেই, ও খুব টেড়া মানুষ, তুমি এখন ওর পাল্লায় পড়েছো, আমি অনেক আগে থেকে ওকে চিনি। ফানিন্দ্রা খালি হাতে ফিরে যায়। মাঝে তুলসীর সঙ্গে এদের দেখা হয়, মানে গ্রামের লোকদের সঙ্গে নিয়ে সে মালের ব্যাপারে জানতে আসে, কিন্তু কিছু জানতে পারে না। উল্টো লক্ষ্মণ তাকে কতটা ভালোবাসে সেটা জানতে পেরে ফিরে যায়। যাক, এর পরের দিন শিবুডু কলকাতা থেকে ফিরে আসে। লোকজন নিয়ে স্টেশনে আসে। লক্ষ্মণকে বলে মাল ফেরত দিতে। সে বলে, কিসের মাল? শিবুডু বলে, তুই মাল বগি থেকে যে পাতা জব্দ করেছিস সেগুলো। লক্ষ্মণ উল্টো পেঁয়াজ ধরে, এ শুভ্র, এ নাকি ট্রেনে করে পাতা নিয়ে যাচ্ছিল রে, এটা তো অপরাধ, চল সেল খোল, বলে শিবুডুকে ধরে জেলে ঢুকাতে। তার লোকজন তো অবাক, এ কি পাগল হয়ে গেছে নাকি, কার সঙ্গে লাগছে? বাট কি করার, সেও তো ডেঞ্জারাস কম না। খবর চলে আসে এসপির কাছে। সে এসে শিবুডুকে ছাড়িয়ে নেয়। রাতে তুলসী ফোন করে লক্ষ্মণকে ডিনারের দাওয়াত দেয়। প্রথমে সে যেতে চায় না, পরে দাদুর জোর করাতে চলে যায়। বাড়িতে কেউ নেই, তার মানে অন্য কিছু হবে? না, কমেডি হয়।
দিদি খাবার মাবার রেডি করে দেয় খেতে। তখন আমাদের দেখানো হয় যে ধনে পাতা, লেবু পাতা সবাই মিলে তুলসীর মাধ্যমে মিক্স করা খাবার খাইয়ে তার থেকে শুনতে চায় যে মাল কোথায় রেখেছে, এই জন্য প্ল্যান করে তাকে ডেকেছে। লক্ষ্মণ খায়, পরে যখন মেডিসিনের অ্যাকশন ধরে তুলসী জিগায় মাল কই রেখেছে, লক্ষ্মণ বলে না 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 না, মাল ট্রেনের বগিতে লুকিয়ে রেখেছি, এটা তো তোমায় বলা যাবে না। ধনে পাতা বুঝতে পারে সে মাল বগিতে রেখেছে, পরে থাকা ট্রেনের বগিতে গিয়ে খোঁজে, কিন্তু সেখানেও পায় না। এদিকে গাদু মাল টাল খেয়ে নাচাগানা শুরু করে, নাচতে নাচতে সেই রাত পার হয়। পরের দিন শিবুরু ভাবছে সে মাল কই রাখতে পারে। ফরেস্ট অফিসার এসে তার এরিয়ার একটা ফুটেজ দেখায় যে লক্ষ্মণ ট্রাক নিয়ে জঙ্গলের ভিতরে গেছিল, কিন্তু এটা ডেঞ্জারাস এরিয়া, জনসাধারণের যাওয়া নিষেধ। বলতে বলতে দেখে শিবুরু অলরেডি চলে গেছে, তার ফোন ফেলে গেছে, যেখানে বারবার কল করছে ওই বুড়ো চাচা। ধনেপাতা ফোনটা ধরে বলে ভাই বাইরে গেছে, চাচা দিকে কোনো সমস্যা হয়েছে নাকি, ওকে আমি ফোনে পাচ্ছি না, শুনলাম মালের ডেলিভারিও হয়নি। ধনেপাতা সবকিছু বলে দেয় যে রেলওয়ের এসআই ঝামেলা করছে, হয়েছে। ওদিকে একটা লোককে বেশ কিছু টাকা দিয়ে আমরা দেখি তুলসী আর তার বাবা একটা বাটুল কিনে নিল। বাড়িতে যাবে, লক্ষ্মণ সামনে হাজির। কি হচ্ছে এখানে? এরা চমকে ওঠে। লক্ষ্মণ বলে আর কত কি জানার বাকি আছে তোমাদের ব্যাপারে, বলো তো। এভাবে বারবার শক দিও না, আমি যা করছি তা তো তোমাদের ভালোর জন্যই করছি। তোমরা দেখি আমার পেছনে ওইটা কি বাটুল, কাকে মারবে শুনি, বলে কেড়ে নিবে। তুলসী বলে ওঠে শিবুডুকে। লক্ষ্মণ আপনারা অবাক হননি, সে কেন তাকে মারতে যাচ্ছে? এবার ক্লিয়ার হই যে শিবুডুর বাড়িতে যে মেয়েকে শিকল পরে আটকে রাখা হয়েছে সে আর কেউ না, তুলসীর বোন। কাকু বলছে ছোট থেকে শিবুডু তাকে পছন্দ করত, কিন্তু সে কেমন মানুষ, কি করে, এটা জানার পর কোন বাপ তাকে মেয়ে দিবে। তার ভয়ে আমি মেয়েকে লুকিয়ে বিয়ে দিতে গেলে ওই ছেলের হাতটাই কেটে ফেলে। মন্দির থেকে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায় আর ওইভাবে শিকল দিয়ে বেঁধে রাখে। শিবুডু কলকাতায় গেছিল, এই সুযোগে আমরা ওকে ছাড়িয়ে আনতাম, কিন্তু মাঝখানে তুমি ঢুকে যাও। এই জন্য আমরা চাইছিলাম মালার ব্যাপারে জেনে শিবুডু সেদিকে ব্যস্ত থাক, এই ফাঁকে আমরা ওকে নিয়ে আসি। বাটুল নিলাম যাতে প্রয়োজনে ইউজ করতে পারি, এই হয়েছে আর কি। ওদিকে শিবুরু জঙ্গলের সেই জায়গাতে চলে এসেছে। লক্ষ্মণ তুলসীর থেকে সবকিছু শুনে বাড়ির দিকে যাচ্ছে। এখানে বাটুল দলের সঙ্গে দেখা হয়, সেম আগের মতো তারা প্ল্যান করে আছে। লক্ষ্মণ জিগায় কে তোমরা, এত রাতে কই যাচ্ছ এদিক দিয়ে? দিদি বলে বাড়ি যাচ্ছি। লক্ষ্মণের তাকানো দেখে মনে হচ্ছে সে সন্দেহ করেছে। পেছনে বুড়ো বুড়ি বকরি নিয়ে বসে আছে, কিন্তু তার হাতের রশিতে মনে হচ্ছে না ওটা বকরির রশি। ব্যাস আর কিছু বুঝবে, মহিলা জায়েদ খান চালিয়ে দেয়। নিচু হওয়াতে ভাই বেঁচে যায়। তারপর তাদের প্রসেস মতো অ্যাকশন শুরু করে। শিবুডু এখনো গাড়িটা খুঁজে পায়নি, যেহেতু লক্ষ্মণ এদের কৌশলের ব্যাপারে জানে না, তাই মোটামুটি মাঠটার খেয়ে ধরা পড়ে। শিবুডু অবশেষে ট্রাকটা খুঁজে পায়, যাক কাজ মনে হয় হয়েছে, বাট খুলে দেখে ভিতরে কিচ্ছু নেই, ফাঁকা। ছেলের মেজাজ খারাপ হয়ে যায়। এদিকে লক্ষ্মণ যখন বুঝতে পারে এদের কায়দা, শুরু করে সে তার পায় তারা। দিদিকে কয়টা থাপড়ানি দিয়ে যখন চটকা মারে বেশ লাগে। এরপর দাঁড়াকে বুড়োকে, তারপর বাটনাকে চটকা টটকা মারে। শিবুডু বাড়িতে ফিরলে ধনেপাতা তাকে ফোন দেয় যে চাচা ফোন করেছিল, মালের ব্যাপারে জানতে চাইলো, আমি সবকিছু বলে দিয়েছি। শিবুডু বলে আমি তাকে কেন সব বলেছিস? মানে সে ভয় পাচ্ছে চাচা লক্ষ্মণের ব্যাপারে জানলে তো সে গিয়ে তাকে উপরে পাঠাবে, তাহলে মাল কই আছে সে জানবে কি করে? আন্টি তার ছুমন্তর মারে, বাট তাতে কি, একটু ব্যথা পাবে, হেরে তো আর যাবে না। লক্ষ্মণ আগে বুড়িকে সাইজ করে, তারপর বাটনাকে, তারপর দিদির হাতে তার জামাইকে, তারপর তাকে সাইজ মাইজ করে ওই অটো নিয়েই শিবুডুর বাড়িতে আসে। হাত মুখ ধুয়ে তাদের মতো সে গিয়ে খেতে বসে। বিরিয়ানি রান্না করা হয়েছিল, ছেলে লেগ পিস নিয়ে মেরে দিচ্ছে। আহা বিরিয়ানি গো, জিভে জল এসে গেল তো। শিবুডু জিগায় আমার চাচা কই, কি করেছি তোদের সঙ্গে? লক্ষ্মণ খাওয়াতে বিজি। শিবুডি রেগে যায়, বল ওদের সঙ্গে কি করেছিস? তার লোকজন মারতে আসে, ভাই এক হাতে সাইজ মাইজ করে, তারপর হাত মাত ধুয়ে আরেকটু কেলিয়ে বলে শালা লোকজন আত্মীয়কে ডাকে অনুষ্ঠান বা দাওয়াত খাওয়ানোর জন্য, আর তুই ডাকিস মানুষ কোপাতে। কিন্তু এবার তারা ভুল মানুষের পাল্লায় পড়েছে। শিবুডুর আরো লোকজন আসে, ভাই উরুম দুরুম লাগায়, তারপর যেতে ধরে পাশ থেকে হাতুড়ি নিয়ে শিকল খুলে ফেলে তুলসীর বোনকে সঙ্গে নিয়ে যাবে। আবার মারামারি শুরু হয়। লক্ষ্মণ আবার সাইজ মাইজ করে চেন দিয়ে তার লোকদেরই বেঁধে, শিবুডি এলে তাকেও সাইজ মাইজ করে তার হাতটাও বেঁধে ফেলে। এখানে একটু জন্য সে বেঁচে যায়। আরো ডায়লগ মাইলগ মরে গাদু সেখান থেকে চলে যায়। শিবুডু আর কি করবে, আবার চিল্লায়। যাক, লক্ষ্মণ দিদিকে তার বাড়িতে নিয়ে আসে। মেয়েকে দেখে কাকু ইমোশনাল হয়ে যায়। তুলসী দৌড়ে আসে, বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কাকু লক্ষ্মণকে ধন্যবাদ জানায় যে তুমি আপন কেউ না হয়ে আর যা করলে। লক্ষ্মণ বলে আরে কাকু থামুন, আপন কেউ না মানে আপনি আমার হবু শ্বশুর হতে চলেছেন। ভুলে গেছেন নাকি আপনার মেয়ে আপনাকে বলেনি যে সে আমার প্রেমে পাগল হয়ে আছে? আমি দাদাকে বোঝাচ্ছি আপনি তাড়াতাড়ি বিয়ের আয়োজন করুন। দিদি আবার নজদাও পাচ্ছে গো। যাক, পরদিন শিবুডুর কাছে একটা লোক আসে, চেনে না এনাকে, VTV গণেশ। ইনি হলো পাত্র, শিবুডুর লুকানো যে পার্টনার রয়েছে তার সহকারী। কি হচ্ছে এখানে জানতে পাত্র তাকে পাঠিয়েছে। শিবুডু রাগ করে বলছে আপনার আসার কি দরকার ছিল? আমি বলেছি না মাল পাঠাবো। কাকু বলে আমি তো এমনি দেখতে এলাম, ঘটনা কি? পাশ থেকে টাকলা সবকিছু খুলে বলে ঘটেছে, মাল পাওয়া যাচ্ছে না। মালের ট্রাক তো পাওয়া গেছে, কিন্তু মাল নেই তাতে। কাকু বলে ট্রাক পাওয়া গেছে, চলো দেখি। তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। কাকু আশপাশ চেক করে চাকা থেকে মাটির স্যাম্পল নিয়ে বলে এই মাটি তো এখানকার নয়, গাড়ি অন্য জায়গায় গেছিল, তারপর এখানে আনা হয়েছে। কালো মাটি কোথায় খুঁজে বের করো, মাল সেখানেই আছে।
খুঁজতে খুঁজতে তার একটা জায়গায় আসে, সেখানকার মাটি কালো। কাকু আশপাশ ভালো করে দেখে, ওই দূরে রুমের ভিতরে সে মাল দেখতে পায়। এটা কোনো কথা হলো? যাক, মাল পাওয়াতে সবাই তো তাকে জিনিয়াস মনে করে। সে খুঁজে বের করলো, লোকজন এগিয়ে যায় বস্তাগুলো নিতে। পানির ভিতর দিয়ে নেমে যেতে হচ্ছে, বুঝতে পারছেন তো? মোটামুটি দূর না রাস্তা থেকে রুমটা। কয়েকজন রুমের ভিতরে যায়, দেখে কেউ বসে আছে। তাকে ধরতে যাবে, স্টাইল মেরে বাটুল দিয়ে দাম দাম করে উড়িয়ে দেয়। কে? দাদু। দামাদাম সবাইকে সাইজ করে ফেলে দেয়। কি মনে করেছিস তোরা? বুড়ো, আই এম এক্স কমান্ডো। এটা তো অবাক, কি বুড়ো আগে আর্মি অফিসার ছিল? তার মতো সে সাইজ করে যাচ্ছে, গান লাগিয়েছে, স্টাইল মেরে সবাইকে মারছে। তাকে থামানোই যাচ্ছে না। লক্ষ্মণ ফোন করলে দাদু বলে এখানে কি হচ্ছে, বাট চিন্তার কিছু নেই, সে সব সামলে নেবে। এর কিছুক্ষণ পর একটা গাড়ি না জানি কই থেকে উড়ে আসে, সেখান থেকে শুট করে দাদুকে কাবু করে। তো এই সেই পাত্র যাকে টুইস্ট হিসেবে আগে দেখানো হয়নি। চিনেছেন না এনাকে? আরে ওই পুষ্পা 2 মুভির মাঝে যে পুষ্পার ভাতিজিকে উঠিয়ে নিয়ে গেছিল সে। পানির ভিতরে গাড়ি এত দূর কেমনে এলো সেটা নিয়ে না হয় কথা নাই বললাম। শিবুডোর পাত্র এসে দাদুকে ধরে। মাল যেহেতু পেয়েছে, পাত্র দাদুকে উপরে পাঠিয়ে দেয়। সব মাল নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর লক্ষ্মণ আসে। দাদু তো নেই, আঙ্গুল টেপ রেকর্ডারের উপর রাখা। লক্ষ্মণ চাপ দিলে দেখে দাদু কিছু কথা বলেছে, যে সে সবসময় তার পাশে থাকতে চেয়েছে, এই জন্য তাকে জ্বালিয়েছে। তার মাল সে বাঁচাতে পারলো না, মানে অনেকগুলো কথা বলে গেছে। লক্ষ্মণ ওসব আর কি শুনবে? দাদুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মনে পড়ে তার বাবা মা চলে যাওয়ার পর কিভাবে সে তাকে সামলে রেখেছিল। সেই সময় যদি এই বুড়োটা না থাকতো, লক্ষ্মণ হয়তো এত দূরে আসতেই পারতো না। ক্যামেরা তাকে ফলো করে রেখে স্ক্রিনে আলো নিভে দিয়ে পরে সিন শুরু করে অনুষ্ঠানে। আজ উৎসবের শেষ দিন, আজই বলি টলি দেওয়া হবে। উপর থেকে সব মাল ফিরে পেয়েছে শিবুরু, সেটা তো আলাদা একটা খুশি রয়েছেই। তাকে আর কে থামায়? চিল্লাই ওঠে আর লক্ষ্মণকে এখানে ঝুলানো হয়। মানে যখন সে দাদাকে নিয়ে বিজি ছিল, সেই সময় পেছন থেকে তাকে মেরে ধরে আনা হয়েছে। গ্রামের সবার সামনে এভাবে রেখেছে যাতে কেউ নতুন করে তার বিরুদ্ধে যাওয়ার সাহস না পায়। তো যে মহিষকে বলি দেওয়া হবে সে আবার ছিটকে যায়, তাকে কেউ থামাতে পারে না। মহিষ গিয়ে লক্ষ্মণের এখানে ধাক্কা দেয় আর লক্ষ্মণের বাঁধন খুলে যায়। এটা কোনো কথা হলো? যাক, ভাই যেহেতু নিচে নেমেছে, এবার তাকে আর কে আটকাবে? যেমনি ব্রুটালি গাদু কেলানো শুরু করে, পাত্র হা করে আছে, এ কি করছে? তো হিরোই শুধু মারবে তা তো আর হয় না, ভিলেনকেও তো একটু সুযোগ দিতে হবে, তাই না? পাত্র আর শিবুডু মিলে লক্ষ্মণকে একটু কেলায়। তাতে শিবুডু মনে করে সে বুঝি তাকে হারাতে পারবে, খুব পাট নিচ্ছে। শেষে লক্ষ্মণ কই থেকে যেন পটাকা পায়, এদের মেরে দেয়। সেই ঝাড়িতে এরা আবার উল্টেও পড়ে যায়। এটা কোনো কথা? এরপর আবার কিছু পায়। শিবুডু দেখে পেছনে তার সব মাল এইখানে কেন, আমি তো সেটাই বুঝতেছি না। পটাকাগুলো মেরে দেয় যাতে সবগুলো বস্তায় আগুন ধরে যায়। এত টাকার মাল, সবগুলো যেহেতু আগুন লেগে গেল, রাগ তো ওঠারই কথা। রাগ করে দুজন চলে আসে। আগে পাত্র আসে, লক্ষ্মণ তার খেল খতম করে। পরে শিবুডু আসে। দুজনের মাঝে হাতাহাতি চলতে চলতে শেষে এক চোটে গাদু তার মাথাটাই আলাদা করে দেয়। পাবলিকের রিয়াকশনে ক্যামেরা বেশ কিছুক্ষণ গাদুকে ধরে রেখে স্ক্রিনের আলো নিভে দিয়ে সপ্তাহখানেক পর সিন শুরু করে স্টেশনে। শিবুডুর সঙ্গে যারা থাকতো বা কাজ করতো তারা আজকাল এভাবে দিন পার করছে। লক্ষ্মণ এখান থেকে আবার কোনো জায়গায় যাচ্ছে, এগে জেগে, কিরে তোর টাকলা বস কই? রাজু বলে, আর কই স্যার, সে এখানকার কুলি নাম্বার 1 হয়ে গেছে। মানে টাকলা কাকু এখন কুলি হয়ে গেছে, বাট স্টাইল ধরেছে রজনী স্যারের। কঠিন। ধন্যবাদ বলে, স্যার চলে যাচ্ছেন একবারে, আর কখনো আসবেন না এখানে? লক্ষ্মণ বলে, আরে কেন আসবো না, স্টেশনের অফিসার হিসাবে না, এখন তো গ্রামের জামাই হয়ে গেছি, আসা যাওয়া লেগেই থাকবে। মানে তুলেছিকে সে বিয়ে করেছে, বউ নিয়ে ট্রেনে ওঠে। আজিত কাকা ফোন করে বলে পরের মিশনের কথা। লক্ষ্মণ বলে, এখন কোনো মিশন টিশন চলবে না, এখন শুধু বিলাই মারার কাজ চলবে, 3 মাস লাগবে হানিমুন সারতে, এর মাঝে আপনি ফোন দিবেন না বলে ফোনটা কেটে দেয়। ক্যামেরা কাকুকে ফলো করে ধরেই মুভিটা এখানেই শেষ করে দেয়। এবার আসি মুভি থেকে যে ব্যাপারগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। প্রথমত, বলতে পারার স্বভাব। একটা মানুষ যে বলতে পারে সে যে কোনো সিচুয়েশন থেকে নিজেকে বের করে আনতে পারে, আর যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনা, সামলে নেওয়া ছোট কোনো ব্যাপার নয়। আপনার গ্রুপের মাঝে এমন কেউ অবশ্যই একজন আছে যে কোনো মানুষের সঙ্গে কেমনে জানি মিল লাগাতে পারে। দেখবেন এমন ছেলে মেয়েটার ডিমান্ড বেশি, ফেস ভ্যালু বেশি। আমি বলছি না অতিরিক্ত বলুন, চাপা মারুন, মিথ্যে বলুন, জাস্ট বলতে পারার স্বভাব ভিতরে রাখুন। কারণ এখন যে বলতে পারে তারই দাম, যে বোঝাতে পারে তারই কাম। একটা মানুষকে নিজের থেকে বেশি ভালোবাসেন, কিন্তু বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, লাভ নেই। কোন একটা গ্রুপ আপনাকে আটকে দিয়েছে, বলতে পারছেন না, আপনি আপনার ব্যাপারে বোঝাতে পারছেন না, আপনার ব্যাপারে অন্য কেউ এসে বলার আগে দেখবেন আপনি মার খেয়ে বসে আছেন। এখানে লক্ষ্মণ বলতে পারে দ্বিধায়, তাকে সবাই ভয় পেত বা তার পাওয়ার বোঝা যেত। যে নেতা যত বলতে পারে তার জনপ্রিয়তা তত বেশি। তাই যতটা সম্ভব নিজের ভিতরে বলতে পারার স্বভাব নিয়ে আসুন। দ্বিতীয়ত, সৎ কাজ করার শুধু ইচ্ছেটুকু থাকলেই হবে। মনে করুন আপনি মাদ্রাসার হুজুর বা ছাত্রদের হেল্প করতে চান, এই জন্য যে মাদ্রাসায় পড়তে হবে বা আপনার শরীরে পাঞ্জাবি পায়জামা টুপি থাকতে হবে এমনটা না। গরিব মানুষের হেল্প করতে চান, এর জন্য যে গরিব খুঁজে বেড়াতে হবে এমনটা না। দেশ বা সমাজের জন্য কিছু করতে চান, এর জন্য যে চেয়ারম্যান, মেম্বার বা রাজনীতি করতে হবে এমন না। আল্লাহর কাছে কিছু চাইতে চান, আপনার ভালোবাসা তার প্রতি দেখাতে চান, এর জন্য যে মক্কা মদিনাতে গিয়ে নামাজ পড়তে হবে এমন না। আপনি এখান থেকেই পারবেন।
এই যে এত কিছু বললাম, এর জন্য লাগবে শুধু সৎ ইচ্ছে, করতে চাওয়া মনোভাব, আমি করব, অবশ্যই করব, ভালো কিছু করব, এইটুকু দৃঢ় ইচ্ছে থাকলেই আপনি করতে পারবেন, বা এইটুকু মনের ভিতরে থাকলেই হবে। বাকি যার ইচ্ছে শক্তি যত বড়, যত শক্ত, সে তত দূর যেতে পারে। আপনি আমি গাজার লোকদের পাশে দাঁড়াতে চাই, কি চাই না? আমরা চেয়েছি। এইটা ভালো কাজ, সৎ কাজ। এর জন্য আমরা কি করেছি? মজো কিনে খেয়েছি, ডোনেশন করেছি, বা খুব বেশি হলে তাদের জন্য দোয়া করেছি। আপনার আমার ইচ্ছে শক্তি এতটুকুই। কিন্তু যে বাংলাদেশি এখানে থাকতে পারেনি, ওই লোকগুলোর কান্না, বাচ্চাদের কান্না তাকে এখানে থাকতে দেয়নি, সে গাজায় চলে গেছে, তার ইচ্ছে শক্তি আপনার আমার থেকে 1000 গুণ বেশি, তাই সে যেতে পেরেছে। যে হজ করতে গেছে, তার ইচ্ছে শক্তি আপনার আমার থেকে অনেক বেশি। বাট পাশে কিন্তু আমরা সবাই দাঁড়িয়েছি, ইচ্ছে আমাদেরও ছিল, কিন্তু তারটা শক্ত বেশি। লক্ষ্মণের সৎ কাজ করার ইচ্ছে ছিল, তাই সে রেলওয়ে পুলিশ হয়েও সমাজের ভালোর জন্য কাজ করেছে। সো ইচ্ছেটা রাখুন, বাকিটা হয়ে যাবে। তার জন্য আপনাকে সেম সিচুয়েশনে যেতে হবে না। আচ্ছা, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে দিবেন। আমাদের আরও অন্যান্য কয়েকটা চ্যানেল রয়েছে, সেগুলো একটু খুঁজে মুজে দেখেন। ক্যানভাস মিলিয়ে আমাদের আরেকটা চ্যানেল, আপনারা বলছেন এই চ্যানেলে ভিডিও আপলোড দেয়নি, কারণ ওই চ্যানেলে আপলোড দিয়েছি, তো সেগুলো দেখে না থাকলে দেখে নিন। উপরে যদি হকারি করে থাকে ওইটা নিয়ে আপনাকে সিরিয়াস হতে হবে না, আর না ওইদিকে যেতে হবে, আর না কান নিতে হবে। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।